আমার ন্যাশনাল পলিটিক্সে আসা হচ্ছে ছাত্র রাজনীতির মাধ্যমে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই ডাকসু নির্বাচনে আমরা কবি সুফিয়া কামাল হল থেকে একটা স্বতন্ত্র প্যানেল এবং আমরা এখনো মনে আছে আমার যে আমি 3 জন পাই নাই, মানে 12 জন দিতে হবে ক্যান্ডিডেট, কিন্তু আমরা 3 জন পাই নাই, ভয়ে কেউ দাঁড়াবে না। তো সেই সময় আমরা কবি সুফিয়া কামাল হল থেকে যেই যারাই আসলে এই প্যানেলে ছিলাম সবাই জিতেছিলাম। তো আমি কবি সুফিয়া কামাল হলের জিএস হিসেবে দায়িত্ব পালন করেছি। তো ছাত্র রাজনীতি থেকে এই ন্যাশনাল পলিটিক্স, আমি যদি বলি যে ন্যাশনাল পলিটিক্সে আসাটা, এই পথটা আসলে খুব সহজ না। ছাত্র রাজনীতি থেকে যদি আমি বলি আমার জায়গাটা, আমি আমার সময়কার যারা যে ছাত্র নেতৃত্ব তাদের মধ্যে নারীদের কথা যদি বলি, মানসুরা আপা, উনি আমার একটা সিনিয়র, মানসুরা আপা এবং আমি, এছাড়া উনি এখন মাননীয় এমপি, এছাড়া আমি আমার সময়কার কাউকে আসলে এইখানে দেখছি না, অন্তত এই মুহূর্তের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে। সুতরাং এটা থেকেই আসলে বোঝা যায় যে ছাত্র রাজনীতি থেকেও বা এই যে ক্যাম্পাসে যে আমরা অ্যাক্টিভিজম করি, আমরা 2018 সালে দুটো বড় বড় আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। তো সেই জায়গা থেকে এখন যারা রাজনীতিতে এসছে, কিন্তু মানে আমি যদি বলি পুরুষের তুলনায় নারীর যদি রেশিওটা দেখেন, আমরা কিন্তু কম নামি নাই, একই সাথে নেমেছিলাম, একই সাথে সামনে আমরা যেরকম 24 সালে দেখলাম আমরা তখনও একইভাবে নেমেছিলাম। এবং আপনারা যদি দেখেন যে একেবারে জাতীয় নাগরিক পার্টির বেশিরভাগই তরুণ নেতৃত্ব, আমি যদি বলি জনাব নাহিদ ইসলাম থেকে শুরু করে আক্তার হোসেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই নেতৃত্বটা কিন্তু সেই আমি যদি বলি আন্দোলনগুলোরই ফসল। সুতরাং সেখানে আমরা যদি দেখি যে পুরুষ নেতৃত্বের তুলনায় নারী নেতৃত্বের এই ন্যাশনাল পলিটিক্সে আসা, এটা কিন্তু খুব বেশি আশাব্যঞ্জক না। এটার নানাবিধ কারণ আছে। আমি যদি বলি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমি একেবারে এটা অকপটে স্বীকার করি যে একেবারে জুলাই গণ অভ্যুত্থানের সুবিধাভোগী যদি বলি, আমার কথাটা আমি তাই বলবো, এবং মানসুরা আপাও তাই, একেবারে জুলাই গণ অভ্যুত্থানের সুবিধাভোগী, না হলে আমরা এখানে আসার কোনো কারণ নাই। কারণ আমি যদি বলি যে সেই পথটা তো নাই। বড় রাজনৈতিক দলগুলো কি করে, আমি একটু আজকে কলে স্পেড বলি, সেটা হচ্ছে কাউকে আমি ব্যক্তিগতভাবে বলছি না, কিন্তু নেতার ছেলে নেতা হবে, নেতার মেয়ে নেতা হবে, এই একটা পরিবারতন্ত্রের মধ্যেই তো আমরা আছি। আমি যদি বলি যে মানসুরা আপার তো আসলে যাওয়ার কথা ছিল না, আমি যদি বলি, কারণ ছাত্র নেতৃত্ব থেকে আমরা খুব বেশি নেতৃত্বকে কিন্তু আমরা সামনে আসতে দেখি না। ছাত্র দল থেকে কয়জন নেতৃত্ব আসলে এসছে, আর সেই জায়গা থেকে আমাদের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু খুব আগ্রহী না, একদমই আগ্রহী না। বা এই প্রসেসটা কি আপনারা একটু বলেন তো, কখন আপনারা শুনেছেন যে রাজনৈতিক দলগুলো এই ছাত্র নেতৃত্ব থেকে ন্যাশনাল পলিটিক্সে আসার যে রাস্তাটা, এটা নিয়ে কখনো কোনো আলোচনা করেছে, কখনো সেমিনার করেছে? করে নাই। কারণ আমরা দেখেছি যে আমার সহযোদ্ধা অন্য একটি দলের, যদি বলি যে ছাত্র দলের যে সহযোদ্ধা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সে কিন্তু তার জায়গাতেই আছে যেখানে সে ছিল। তো এই যে নেতৃত্ব তৈরির ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের কার্পণ্যটা, এটার ক্ষেত্রে আমাদের আসলে একটু মনোযোগী হওয়া দরকার বলে আমি মনে করি। এবং যেহেতু আমার দলটা বাদ দিয়ে এই জন্য বলছি, কারণ আমার দলের বেশিরভাগই তরুণ এবং এদের বেশিরভাগই মধ্যবিত্ত, খুবই ছাপোষা পরিবার থেকে আসা, আমার নিজের অভিজ্ঞতাও তাই। তো এই জায়গা থেকে তরুণদের উঠে আসার ক্ষেত্রটা তৈরি করতে হবে, এবং নারীদেরও। এখন সামাজিক দৃষ্টিভঙ্গির কথা যদি বলি, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়, আমি সেদিকে যাব না। নারীদের এই যে উঠে আসার ক্ষেত্রে কেন আসবে, যখন দেখে যে একজন ন্যাশনাল পলিটিক্সে আছে, কিন্তু তাকে হয়তো, আমাকে হয়তো একজন ফলো করে, কিন্তু যখন দেখছে যে আমি সাইবার বুলিড হচ্ছি, এবং এর জন্য আমি যদি বলি যে রাজনৈতিক দলের খুব বেশি কিন্তু মানে হেলদোল নাই। আমি একটা উদাহরণ দিই। যেহেতু জামায়াতের সাথে জোট হয়েছে আমাদের, আপনারা সবাই জানেন, জামায়াতের সাথে জোটের সময় একটা প্রেস কনফারেন্সে আই ওয়াজ দ্য অনলি ওমেন ইন দ্য
প্রেস কনফারেন্স, এবং ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমি একেবারে জামায়াতের আমির যিনি ওনার পেছনে পড়ে গেছিলাম। সো আই ওয়াজ ভেরি মাচ ফোকাসড। এর ফলে যেটা হলো যে আমি কেন মাথায় কাপড় দিই নাই, আমি কেন একটা মানে আমি জানি না, ওটা একটা রাজনৈতিক প্রোগ্রাম বলেই আমি গেছিলাম, কিন্তু সেখানে দেখা গেল যে আমি আসলে মানে ওভাবে কেন বসে থাকলাম, একমাত্র নারী হিসেবে কেন ওখানে বসে থাকলাম, এটা নিয়ে প্রচুর সমালোচনা হলো। তো আমি তো ভেবেছিলাম ওটা একটা রাজনৈতিক প্রোগ্রাম, ওটা যদি ওয়াজ মাহফিলের প্রোগ্রাম হতো আমি হয়তো মাথায় কাপড় দিতাম বাংলাদেশের ধর্মীয় অনুশাসন অনুযায়ী। কিন্তু এই যে আমি তখন একটা জিনিস দেখলাম যে আমার দল থেকে এই পরিমাণ সাইবার বুলিড হলাম আমি, আমার দল থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হলো তখন, যে আমাদের নেতৃত্বকে নানাভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে তার চরিত্র হনন করা এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য বলে আমরা মনে করি, এইরকম একটা কথা ছিল। এবং আপনারা বিশ্বাস করেন, সাথে সাথে আমি দেখলাম যে এই বুলিডের মানে সংখ্যা বা এই মাত্রাটা কমে গেল। সুতরাং এটা থেকে আমি আসলে বুঝেছি যে এই যে নারীদের সাইবার বুলিড হতে হয় ইররেসপেক্টিভ অফ এনি পার্টি, এই জায়গাটাতে দল থেকে যদি একটা প্রতিবাদ করা যায়, আইনের কথা আমি পরে বলছি, আইনের এখানে জাহরা তাপা আছে, উনি বলবেন এখানে, হ্যাঁ আমি শেষ করব। তো এই যে নারী নেতৃত্ব তৈরির যে জায়গাটা, এইখানে আসলে দলের পক্ষ থেকে একটা আন্তরিকতার জায়গা আছে, এবং এই যে সহিংসতা এবং চরিত্র হননের যে একটা জায়গা আছে, বিভিন্ন দলের নেতাকর্মী যারা, তারাও কিন্তু যেভাবে করে আসলে নারীরা রাজনীতিতে আসলে কিভাবে হাউ টু ট্রিট আদার পলিটিক্যাল পার্টিজ ওমেন, এই জায়গাটাতেও কিন্তু আসলে আমাদের খুব বেশি শিক্ষার জায়গা নাই। সুতরাং এই যে এই ব্যাপারগুলো থেকে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি, সেখানেও সহিংসতার আমরা একটা ঘটনা দেখি যে নারী মাত্রই চরিত্র হননের একটা ব্যাপার। সুতরাং এইখানে আসলে আইনগুলো, আমি যদি বলি প্রচলিত আইনগুলো, সাইবার আইনগুলো শক্ত করা, এবং নির্বাচন কমিশন তো আসলে একটা ঢাল নাই তলর নাই নিধিরাম সর্দার। নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে নারীরা আসলে যখন বুলিড হয়, নারীরা যখন প্রচারণায় গিয়ে মানে আক্রমণের শিকার হয়, সেখানেও নির্বাচন কমিশন শুধু দেখে, কারণ নির্বাচন কমিশন একটা হিমুর আচরণ করে, তারা হচ্ছে শুধু দেখে যায়, কোনো কথা বলে না, তারা হুমায়ুন আহমেদের হিমু। তো এই ক্ষেত্রে আসলে নারীরা আসলে সত্যিকার অর্থে রাজনীতিতে আগ্রহ পায় না এবং নির্বাচনেও অংশ নিতে একটা অনীহা প্রকাশ করে। সুতরাং এখানে একটা সর্বব্যাপী এই মানে যদি বলি যে এই এফেক্টটা পড়ে।